রাগে ফুঁসছিল রঞ্জন। একটু আগে ও সবকটা কাগজে বার পুজোর রিপোর্ট পড়েছে, ছবি রেখেছে। রিপোর্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে। ওদের ক্লাবের অনুষ্ঠানে কে কে ছিল সেইটাই ও দেখতে চেয়েছিল বেশি করে। এখন কাগজগুলো পড়ে আছে টেবিলের ওপর, আর রঞ্জন ঘরের মধ্যে চরকির মতো ঘুরছে। এত দুঃখ, এত ব্যথা সে কখনো পায়নি। গত 15 বছর যে ক্লাবের জন্যে সে রক্ত ঝরালো, আজ তারাই কিনা তাকে এত বড় অপমানটা করল। ওকে একবার ডাকার দরকার মনে করল না? প্রত্যেক বছর ফোনের পর ফোন আসে। প্রেসিডেন্ট ফোন করেন, সেক্রেটারি ফোন করেন, ফুটবল সেক্রেটারি ফোন করেন। ক্লাবের বার পুজোয় যাবার জন্যে বলতে বাড়িতেও আসেন কেউ কেউ। তারপর পয়লা বৈশাখ 7 সকালে মাঠে যাবার জন্য গাড়ি এসে হাজির হয়। রঞ্জনও চান টান করে তৈরি থাকে, গাড়ি এলেই বেরিয়ে পড়ে। গত 15 বছর ধরে এই রেওয়াজ চলছিল। গত বছরই রঞ্জন অনুভব করেছিল ওকে নিয়ে মাতামাতিটা ঠিক আগের মতো আর নেই। কেমন যেন একটু ছাড়া ছাড়া ভাব। গায়ে মাখেনি রঞ্জন। ভেবেছিল ও তো পুরনো খেলোয়াড়। এত নতুন খেলোয়াড়দের দিকে, যারা ক্লাব ছেড়ে যাবার কথা ভাবছে, তাদের দিকে বেশি নজর দেওয়া ভালো। তবু মনটা যে একটু খুঁতখুঁত করেনি তা নয়। একবার মনে হয়েছিল তবে কি ক্লাবে ওর দর কমে গেছে। কথাটা মনে হওয়ায় ওর মনটাও একটু খারাপ হয়ে গিয়েছিল, তবে গুরুত্ব দেয়নি। ফুটবল সেক্রেটারি আর কোচ এসে ওর সঙ্গে দল গড়া নিয়ে আলোচনা করেছিলেন। কাকে কাকে এবার দলে আনা যায় তাই নিয়ে ওর পরামর্শ চেয়েছিলেন। ওদের সঙ্গে কথা বলার পর ওর মনের মধ্যে জমে ওঠা মেঘটা কেটে গিয়েছিল। ঠিক 1 বছর আগের ঘটনা। আর এবার গাড়ি পাঠানো তো দূরের কথা, মাঠে যাবার জন্য ওকে কেউ একবারও বললও না। একটা টেলিফোনও তো করতে পারত। ও ভেবেছিল বলেনি তো কি হয়েছে, গাড়ি নিশ্চয়ই পাঠাবে। তাই সকালবেলায় চান টান করে ও রেডি হয়ে বসেছিল। কিন্তু ঘড়ির কাঁটা ঘুরে গেল, সকাল গড়িয়ে গেল, গাড়ি এলো না। কেউ টেলিফোন করেও বলল না, গাড়ি পাঠাতে পারলাম না, তুই চলে আয়। সারাটা সকাল ও ছটফট করে বেরিয়েছিল। দুঃখ আর অভিমান ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এই রকম কষ্ট কোনো দিন সে পায়নি। পরে সে ভীষণ অপমানিত বোধ করেছিল। বুঝেছিল ইচ্ছে করে ওকে অপমান করা হয়েছে। এইভাবে ওকে বুঝিয়ে দেওয়া হলো ওকে আর ক্লাবের দরকার নেই। গত 15 বছরে শত প্রলোভনে সে ভোলেনি। লক্ষ লক্ষ টাকার অফার, বিশাল চাকরির হাতছানি, সে যে ক্লাবের কথা ভেবে হাসতে হাসতে ফিরিয়ে দিয়েছিল, সেই ক্লাবই আজ তাকে এত বড় অপমান করল। ক্লাবের বার পুজোয় একবার ডাকার প্রয়োজন পর্যন্ত বোধ করল না। রঞ্জন সারাটা দিন আর বাড়ি থেকে বেরোয়নি। হালখাতার কোনো নেমন্তন্নেও যায়নি। নিজের মনের সঙ্গে যুদ্ধ করেছিল। বুঝতে পারছিল না কি করবে। অব্যক্ত যন্ত্রণায় ছটফট করতে করতে ওর মনের মধ্যে জমে ওঠা দুঃখ আর অভিমান রূপান্তরিত হয়েছিল রাগে। যাদের জন্য এত বছর ধরে সে নিজেকে নিঃশেষ করে দিল, আজ তার খেলোয়াড় জীবনের অন্তিম লগ্নে পৌঁছে তাদের কাছ থেকে এই রকম ব্যবহার পেল। কথাটা মনে হতেই রাগে ফুঁসে উঠল রঞ্জন। ও কি ফুরিয়ে গেছে? ও কি শেষ হয়ে গেছে? ওরা কি তাহলে তাই ভাবছে? ঠিক আছে, ওদের চ্যালেঞ্জ সে গ্রহণ করল। খেলার মাঠেই সে প্রমাণ করে দেবে যে এখনও ফুরিয়ে যায়নি। কিন্তু কিভাবে? ক্লাবের কর্তাদের হাবভাব দেখে সে পরিষ্কার বুঝতে পেরেছে তাকে আর ওদের দরকার নেই। নতুন ছেলেদের নিয়ে যে মাতামাতি করা হচ্ছে, তার সিকি ভাগ্য যদি ওর মতো পুরনো খেলোয়াড়দের নিয়ে করা হতো, তাহলে অবস্থা অন্যরকম হতো। তবে কি ওকে ক্লাব ছেড়ে দিতে হবে? আঁতকে উঠল রঞ্জন। এ সে কি ভাবছে? ক্লাব ছেড়ে দেবে সে? অসম্ভব। এই ক্লাবের জার্সিকে সে মায়ের মতো ভালোবাসে। গত 15 বছর ধরে ওই 10 নম্বর জামাটা ওকে শক্তি দিয়েছে। ওকে যশ, মান, অর্থ, প্রতিপত্তি সবই দিয়েছে। রঞ্জন কল্পনাও করতে পারে না। একথা ভাবাও যে পাপ। তাহলে সে কি করবে? ভেবে পায় না রঞ্জন। ছটফট করে নিজের মনে। অফিসে গিয়েও নিস্তার নেই। অনেক খেলোয়াড়ই ওদের অফিসে কাজ করে। তাছাড়া খবরের কাগজে ফলাও করে সব বেরিয়েছে। তাই জনে জনে সে জিজ্ঞেস করতে শুরু করলো, রঞ্জনদা, তুমি কাল ক্লাবে যাওনি? না রে, কাল সকালেই আমায় কলকাতার বাইরে যেতে হয়েছিল। ও তাই বলো, আমরা তো ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম।
নান্টুদাকে জিজ্ঞেস করলাম। নান্টুদা বলল, ঠিক জানে না তুমি কেন এলে না। আমরাও ভেবে পাচ্ছিলাম না কি হলো। রঞ্জনের মনের মধ্যে সেই কষ্ট কষ্ট ভাবটা আবার জেগে উঠল। নান্টুদা বাড়ি যায়, বারবার ফোন করে, গাড়ি পাঠায়, আর এবার জানেই না কেন সে ক্লাবের বার পুজোয় যায়নি। তবে কি ওরা ক্লাবে ওকে রাখতে চায় না? এইভাবে অপমান করে বুঝিয়ে দিচ্ছে ও ক্লাবে অবাঞ্ছিত। রঞ্জনের মাথার মধ্যেটা ঝিমঝিম করে উঠল। না, আজ আর অফিসে থাকতে পারবে না। উঠে পড়ল, বেরিয়ে পড়ল অফিস থেকে। কিন্তু যাবে কোথায়? বাড়িও যাওয়া যায় না। বাড়ি গেলে মা আবার ভাবতে বসবে। অন্য সময় হলে ক্লাবে চলে যেত। একবার ভাবল ক্লাবেই যাবে। পর মুহূর্তর মনটা বিদ্রোহ করে উঠল। গতকাল ক্লাবে এমন হইচই হলো, অত ঘটা করে বার পুজো হলো, সেখানে থাকার জন্যে যখন ওকে কেউ বলেইনি, তখনও গাড়িটা নিয়ে চলে গেল গঙ্গার ধারে। এখন অফিসের সময়, স্কুল কলেজও খোলা। এখন নিশ্চয়ই গঙ্গার ঘাটে কোনো চেনা লোকের সামনে ওকে পড়তে হবে না। গাড়িটা পার্ক করে রঞ্জন একটা বেঞ্চির ওপর গিয়ে বসল। গঙ্গার ধারে গাছের পাতায় পাতায় ঝিরঝিরে হাওয়া, কানে ভেসে আসে পাখির ডাক। গঙ্গার জলে ছোট ছোট ঢেউ, দূরে নোঙর করে কটা ছোট বড় জাহাজ। রঞ্জন নামগুলো পড়ার চেষ্টা করে। অনেকগুলো নৌকো দাঁড়িয়ে আছে যাত্রীর আশায়। ফেরি স্টিমারগুলোর জন্য ওদের খুব অসুবিধা হয়ে গেছে। দূরে কোথায় কোনো এক পাতার আড়ালে একটা কোকিল ডাকছে। কোকিলের ডাক আজকাল তো আর শোনাই যায় না। রঞ্জনের মন অনেকটা হালকা হয়ে যায়। ও ঠান্ডা মাথায় ভাবতে চেষ্টা করে ওর এখন কি করা উচিত। ওদের ক্লাবের কর্তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ওকে আর দরকার নেই। তাহলে কি ও ক্লাব ছেড়ে দেবে? কথাটা মনে হতেই ওর বুকের মধ্যেটা কীরকম যেন করে উঠল। বুকের মধ্যে চেপে রাখা যন্ত্রণাটা ঠেলে উপরের দিকে উঠে এসে কণ্ঠার কাছে দলা পাকিয়ে আটকে গেল। রঞ্জন বুঝল ওর চোখ দুটো ভারী হয়ে উঠেছে, শুধু ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ার অপেক্ষা। রঞ্জন পকেট থেকে রুমালটা বের করল। চোখটা মুছে রঞ্জন উঠে দাঁড়ালো। কি করবে ও ঠিক করে ফেলেছে। 2 দিনও অপেক্ষা করবে। এর মধ্যে ওর সঙ্গে যদি ক্লাবের কেউ যোগাযোগ করে ভালো, না করলে ও ক্লাব ছেড়ে দেবে। না, খেলা ও ছাড়বে না। দেখিয়ে দেবে ও ফুরিয়ে যায়নি। সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো। ও উঠে দাঁড়ালো। এখন কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে গাড়িতে উঠে বসল। পরের 2 দিন ছটফট করে বেড়ালো রঞ্জন। অফিস ছাড়া আর কোথাও গেল না। কারো সঙ্গে ভালোভাবে কথাও পর্যন্ত বলল না। অফিসে সহকর্মী খেলোয়াড়রা ওর চেয়ে বয়সে ছোট। রঞ্জনদাকে অত গম্ভীর দেখে তারা আর কাছে ঘেঁষল না। 2 দিন পুরো সময় অফিস করল রঞ্জন। 10টা থেকে 5টা পর্যন্ত এই প্রথম বোধহয় রঞ্জন সরকারি অফিসে কাটালো। রঞ্জন আশা করেছিল যদি ক্লাবের কেউ আসে। বাকি সময় বাড়িতে টেলিফোনের কাছাকাছি। বাড়ির লোক অবাক, ছেলেটার হলো কি? বাড়ি থেকে নড়ছে না মোটেই। তবে ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল প্রচণ্ড টেনশনের মধ্যে আছে। তাই কেউ আর ঘাঁটায়নি ওকে। 2 দিন কেটে গেল। ক্লাব থেকে কেউ আসা তো দূরের কথা, কেউ একটা টেলিফোন পর্যন্ত করল না। নিজের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত রঞ্জন 3য় দিন রাত্রিরে টেলিফোন করল অন্য বড় ক্লাবের সেক্রেটারিকে। স্বপনদা, আমি রঞ্জন সরকার বলছি। রঞ্জন? মাই গড, তুমি আমায় ফোন করবে কোনো দিন ভাবতেও পারিনি। কেমন আছো ভাই? ভালোই। তোমাদের ক্লাবের কি খবর? খুব ধুমধাম করে এবার বার পুজো হলো, শুনলাম তুমি যাওনি। রঞ্জন একটু ইতস্তত করে আস্তে আস্তে বলল, হ্যাঁ স্বপনদা, ওরা আমাকে ডাকেনি। কি বলছো রঞ্জন? তোমায় ওরা ডাকে নিয়ে কখনো হতে পারে? তুমি যে ওদের জন্য তোমার জীবন দিয়ে দিয়েছ। তার পুরস্কার এতদিনে পেলাম স্বপনদা। অবহেলা, অপমান। ওরা তোমায় একবার ফোনও করেনি? না স্বপনদা। রঞ্জনের গলা জড়িয়ে এলো। স্বপন যা বোঝার মুহূর্তের মধ্যে বুঝে নিল। রঞ্জন, তুমি বাড়ি থেকে বলছো তো? আমি আসছি, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে। রঞ্জন টেলিফোনটা রেখে দিল। এতদিন ওই স্বপনদাই ওকে বারবার ফোন করেছে, দেখা করেছে, লক্ষ লক্ষ টাকার প্রলোভন দেখিয়েছে। রঞ্জন পাত্তাও দেয়নি। নিজের ক্লাবকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। 15 বছর আগে সেই যে খিদিরপুর থেকে এসেছিল, তারপর আর কোনো দিন সে ক্লাব ছাড়েনি। বাংলার হয়ে খেলেছে, ভারতের হয়ে খেলেছে,
একাধিকবার বাংলা আর ভারতীয় দলের অধিনায়ক হয়েছে, অর্জুন পুরস্কার পেয়েছে। ক্লাব প্রীতির আদর্শ নমুনা হিসেবে এতদিন ওর নামই সকলে উল্লেখ করত। অন্য ক্লাব যখন ওকে ৩-৪ লাখ টাকা দেবার কথা বলতো, ও তখন নিজের ক্লাব থেকে ১-১.৫ লাখ টাকা নিয়েই খুশি থাকত। বিনিময়ে সে শুধু চেয়েছিল একটু সম্মান, একটু ভালোবাসা, একটু আন্তরিকতা। তার এই আত্মত্যাগের বিনিময়ে এবার সে কি পেল? অপমান আর অবহেলা। বার পুজোয় না ডাকা মানেই তো বুঝিয়ে দেওয়া, তোমাকে আর আমাদের দরকার নেই। রঞ্জনের মনে পড়ল, নান্টুদা একদিন বলেছিল, বার পুজোর দিন ক্লাবের সব থেকে নির্ভরযোগ্য খেলোয়াড়দের মাঠে আনতেই হয়। যাদের আনা হয় না, বুঝবি তাদের না হলেও ক্লাবের চলে যাবে। এতদিনে রঞ্জন তাহলে সেই দলে পড়ল। বার পুজোর দিন তাকে না ডেকে ক্লাব বুঝিয়ে দিল, রঞ্জন সরকার, তোমাকে আর আমাদের দরকার নেই। কথাটা মনে হতেই রঞ্জনের শরীরটা টান টান হয়ে উঠল। রাগে, দুঃখে, অভিমানে ফুঁসে উঠল। এই অপমান সে মুখ বুজে সহ্য করবে না। সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল। রঞ্জন বুঝল স্বপন এসে গেছে। স্বপন জানেন টোপ খাওয়া মাছ কিভাবে খেলিয়ে ডাঙায় তুলতে হয়। তাই ঘরে ঢুকেই বললেন, সামান্য ব্যাপার নিয়ে এত মন খারাপ করছো কেন রঞ্জন? সামান্য ব্যাপার? আপনি কি বলছেন স্বপনদা? এত বড় অপমান! দেখো, কোনো কারণে ভুল বোঝাবুঝিও তো হয়ে থাকতে পারে। তারপর ২ দিন কেটে গেছে স্বপনদা, ওরা আসা তো দূরের কথা, কেউ একটা ফোন পর্যন্ত করেনি। সত্যি, ওরা তোমার সঙ্গে উচিত কাজ করেনি। আপনি বলুন স্বপনদা, এই ক্লাবের জন্য আমি আমার জীবন দিয়েছি। আপনারাই তো বারবার লক্ষ লক্ষ টাকার অফার দিয়েছেন, আমি ফিরিয়ে দিয়েছি। ওরা যা দিয়েছে তাতেই সন্তুষ্ট ছিলাম। আমায় মাথায় তুলে সবাই নাচুক, এ আমি কোনোদিন চাইনি। চেয়েছিলাম একটু সম্মান, একটু মর্যাদা। ওরা এবার সেটাও দিল না, উল্টে বুঝিয়ে দিল আমাকে আর ওদের দরকার নেই। এখন তুমি কি করতে চাও? রঞ্জন ইতস্তত করে, মুখ ফুটে কথাটা বলতে পারে না। ওকে ইতস্তত করতে দেখে স্বপনবাবু বললেন, তুমি যদি আমাদের ক্লাবে আসতে চাও তাহলে তোমায় আমরা মাথায় তুলে নিয়ে যাব। তোমার প্রাপ্য সম্মান তুমি পাবে। আর টাকা কড়ির ব্যাপারে গত বছর তোমার ক্লাব যা দিয়েছিল তার চেয়ে কম তো দেবই না, বেশি দেবার চেষ্টা করব। রঞ্জন বাধা দিয়ে বলে উঠল, স্বপনদা, টাকার কথা তুলবেন না। আমি টাকার জন্যে দল ছাড়ছি না। আমি 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 জানি রঞ্জন, মনে রেখো টাকারও দরকার আছে। ঠিক আছে, ও ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। তোমায় শুধু একটা কথা জিজ্ঞেস করছি। কি? তুমি মন স্থির করে ফেলেছ তো? পরে পিছিয়ে আসবে না? আর একটা কথা ভেবে দেখো, আমি জানি ক্লাব তোমার কাছে কি। খেলোয়াড় জীবনের অন্তিম লগ্নে পৌঁছে তুমি সেই ক্লাব ছেড়ে দিতে চাইছো। আরেকটু ভেবে দেখো, ওরা সত্যিই তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। এইভাবে তোমায় অপমান করার কোনো অধিকার ওদের নেই। এ অন্যায়, অন্যায়। স্বপনদার কথা শুনে রঞ্জনের মনের মধ্যে চেপে রাখা রাগটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। মুখ চোখ লাল হয়ে উঠল। ও বুঝল না ওকে তাতাবার জন্যই স্বপন ও কথা বলছেন। বলল, না না স্বপনদা, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। এ অপমান আমি সহ্য করব না। আপনি সব ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি একবার ঘোষদার সঙ্গে কথা বলে নিচ্ছি। এবার দলবদলের সময় পিছিয়ে যাওয়ায় দেখছি ভালোই হয়েছে। তুমি প্রথম দিনেই সই করো। দাঁড়াও, ঘোষদার সঙ্গে তোমার কথা বলিয়ে দিয়ে সব কিছু এখনই ফাইনাল করে ফেলি, কেমন? স্বপন উঠে গিয়ে টেলিফোনটা তুলে নিল। কলকাতায় একবারে কোনো নম্বরই পাওয়া যায় না। ৪-৫ বার চেষ্টা করার পর স্বপন ঘোষদাকে পেল। স্বপন বলল, ঘোষদা, একটা বড় খবর আছে। কি? রঞ্জন সরকার আমাদের ক্লাবে আসতে চাইছে। সত্যি? হ্যাঁ, ওর সঙ্গে আমার পাকা কথা হয়ে গেছে। আপনি একটু এর সঙ্গে কথা বলুন। হ্যাঁ, দাও দাও। স্বপন রঞ্জনের হাতে টেলিফোনটা ধরিয়ে দিয়ে বলল, ঘোষদা কথা বলবেন। হ্যালো। রঞ্জনের গলাটা একটু কেঁপে উঠল। রঞ্জন ভাই, কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ক্লাব। আমার স্বপ্ন ছিল তুমি অন্তত একবার আমাদের ক্লাবের জার্সি গায়ে দাও। এতদিনে সে স্বপ্ন সফল হবে। তোমায় আমরা মাথায় করে রাখব। রঞ্জনের মুখে খেলে গেল ম্লান হাসি। বলল, আমি কিন্তু টাকার জন্য দল ছাড়ছি না। জানি জানি তুমি সেরকম ছেলে নও। তোমার প্রাপ্য সম্মান তুমি আমাদের ক্লাব থেকে পাবেই। তুমি ভাই স্বপনকে একটু ডেকে দাও। স্বপনদা তোমায় ডাকছেন। রঞ্জন টেলিফোনটা এগিয়ে দিল।
স্বপন সাড়া দিতেই ওদিক থেকে ঘোষদার গলা ভেসে এলো, গলায় চাপা উল্লাস। স্বপন, একদম ফাইনাল করে নাও, টাকার জন্য ভেবো না, যত লাগে লাগুক। রঞ্জনকে টেনে নিতে পারলে ওদের মুখে ঝামা ঘষে দেওয়া যাবে। আর শোনো, ব্যাপারটা একদম চেপে রাখবে। রঞ্জনকেও বলবে সই করার আগে পর্যন্ত কেউ যেন জানতে না পারে। ঠিক আছে। স্বপন রিসিভারটা রেখে দিয়ে রঞ্জনের সামনে গিয়ে বসল। বলল, ঘোষদা বলেছেন সই করার আগে পর্যন্ত তোমার দল ছাড়ার কথা কেউ যেন না জানে। আমিও তাই চাই। তুমি কবে সই করবে? প্রথম দিনেই? হ্যাঁ, প্রথম দিনই। তাই হলো। বাংলার ফুটবল সমাজকে বিস্ময়ে হতবাক করে দিয়ে দল বদলের প্রথম দিনই রঞ্জন সরকার দল ছাড়ল। খেলোয়াড় হিসেবে নাম করার পর থেকে এতদিন যে ক্লাবের সুখ দুঃখের সঙ্গী ছিল রঞ্জন, তার জীবনের সোনালি দিনগুলো কেটেছে যে ক্লাবে, শত প্রলোভনেও যে কোনোদিন দলবদল করার কথা ভাবেনি, সেই রঞ্জন সরকার এক রাশ অপমান মাথায় নিয়ে সরে এলো তার ভালোবাসার ক্লাবটি থেকে। সঙ্গে সঙ্গে শুরু হলো কাগজে লেখালেখি। রঞ্জন সরকারের দল ছাড়ার কারণ হিসেবে নানা গবেষণা। রঞ্জনের পুরনো ক্লাবের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়লেন। তারা বিক্ষোভ দেখাতে শুরু করলেন ক্লাব তাঁবুর সামনে। তাদের দাবি, রঞ্জন সরকারকে ফিরিয়ে আনতে হবে, জবাব দিতে হবে কেন রঞ্জন সরকার দল ছেড়েছে। খবরের কাগজের রিপোর্টারদের কথা শুনতে হলো ক্রীড়া সম্পাদকদের কাছে। কেন? এত বড় খবরটার কোনো আঁচ তারা পাননি। রঞ্জন দলবদল করার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে টনক নড়েছিল ক্লাব কর্তাদের। তারা রঞ্জনের বাড়ি ছুটোছুটি শুরু করলেন, জনে জনে ফোন করতে আরম্ভ করলেন। রঞ্জন যেসব খেলোয়াড়দের ছোট ভাইয়ের মতো দেখে, ভালোবাসে, তাদের লাগানো হলো তার মত বদল করানোর জন্য। কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে। কোথায় রঞ্জন? তার চুলের টিকি পর্যন্ত কেউ দেখতে পেল না। দল বদল করার সঙ্গে সঙ্গেই স্বপন তাকে সরিয়ে দিয়েছে অনেক দূরে। রঞ্জনকে সকলে যখন হন্যে হয়ে খুঁজছে, সে তখন সিকিমের পেলিংয়ে পান্ডিম আর কাঞ্চনজঙ্ঘার তুষার শৃঙ্গগুলোর দিকে তাকিয়ে বসে মাউন্ট পান্ডিম হোটেলে তার ঘরে। স্বপনরা যা চেয়েছিল তাই হলো। রঞ্জনকে হারানোর মোক্ষম ধাক্কা খেল তার পুরনো ক্লাব। আর সে যে ফুরিয়ে যায়নি, এ কথাটা প্রমাণ করার জন্যে মরশুমের শুরু থেকেই দুর্দান্ত খেলতে লাগলো রঞ্জন। গোলের পর গোল করতে লাগলো। দেখতে দেখতে এসে গেল রঞ্জনের অগ্নি পরীক্ষার দিন। সল্টলেক স্টেডিয়ামে দুই বড় দলের প্রথম লড়াই। উত্তেজনায় উৎসাহে শহর টানটান। দুই প্রধানের লড়াইকে কেন্দ্র করে অনেক বছর পরে কলকাতা আবার মেতে উঠেছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে 1,20,000 দর্শকের খেলা দেখার ব্যবস্থা। তবু টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে। সকলেরই ধারণা একটা দারুণ কিছু ঘটবে। অনেক দিন পরে সত্যিকারের একটা ভালো খেলা দেখা যাবে। রেডিও, টিভি, সংবাদপত্রের সাংবাদিকরা ভীষণ ব্যস্ত। এই খেলাটিকে কেন্দ্র করে সারা দেশে যে উৎসাহ আর উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তার সঙ্গে তাল দিতে তাঁরা হিমশিম খেয়ে যাচ্ছেন। সমস্ত প্রচার, সমস্ত জল্পনা কল্পনার মধ্যমণি কিন্তু রঞ্জন। অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে, খেলাটা যেন রঞ্জনের সঙ্গে তার পুরনো দলের লড়াই। রঞ্জনের মধ্যেও প্রচণ্ড একটা জেদ তাকে টানটান করে তুলেছে। আজ সময় এসেছে সব অপমানের বদলা নেবার। সে যে সত্যি ফুরিয়ে যায়নি তা প্রমাণ করে দেবার। তার জন্যে সে তৈরি। অপেক্ষা শুধু মাঠে নামার। তবু কোথায় যেন একটু দ্বিধা, একটু আড়ষ্ট ভাব, চেপে রাখা একটু কষ্ট রঞ্জনকে এক এক সময় বিব্রত করে তুলছে। রঞ্জন নিজেকে বোঝায়, ও তো এ চায়নি। আজকের এই পরিস্থিতি ওর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। না, এসব দুর্বলতা রঞ্জন পাত্তা দেবে না। যে অবহেলা, যে অপমান ওকে করা হয়েছিল, তার বদলা তাকে নিতেই হবে। আজই মাঠে প্রমাণ করে দিতে হবে নান্টু দ্বারা ভুল করেছিল। হ্যাঁ, আজই। সময় সে আর পাবে না। যা করার আজই করতে হবে। ওই 1,00,000 লোককে সাক্ষী রেখে প্রমাণ করে দিতে হবে রঞ্জন সরকার সত্যি ফুরিয়ে যায়নি। কথাটা মনে হতেই শরীরটা টানটান হয়ে উঠল রঞ্জনের। ও এগিয়ে গেল সল্টলেকে যাবার জন্যে ক্লাব তাঁবুর সামনে দাঁড়িয়ে থাকা লাক্সারি বাসটার দিকে।
সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লক্ষ লোকের সামনে দুরন্ত গতিতে চলছে দুই প্রধানের খেলা। রঞ্জনকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে তার পুরনো দলের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। মাত্র একজনকে সামনে রেখে বাকি 10 জনকেই ওরা নিচে নামিয়ে এনেছে। 10 জনের সঙ্গে একা লড়ছে রঞ্জন। রঞ্জনের সহ খেলোয়াড়রা ঠিকভাবে পাল্লা দিতে পারছে না। ওদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে না রঞ্জন। এইভাবে শেষ হলো প্রথম অর্ধের খেলা। দ্বিতীয়ার্ধে খেলার চেহারা পুরোপুরি বদলে গেল। যারা এতক্ষণ দেওয়ালে পিঠ দিয়ে লড়ছিল তারাই এখন রুখে দাঁড়ালো। রক্ষণাত্মক মনোভাব ছেড়ে তারা আক্রমণে ঝাঁপিয়ে পড়ল। তাতে সুবিধে অবশ্য রঞ্জনেরই হলো। এতক্ষণ ধরে পায়ে পায়ে খেলোয়াড় ঘুরছিল, এবার তারা খানিকটা সরে গেছে। তবে ওর পেছনে পুলিশম্যান ঠিকই লেগে রইল। তবু আক্রমণে প্রতি আক্রমণে খেলাটা রীতিমতো জমে উঠল। কিন্তু গোল কেউ করতে পারছে না। সময় কেটে যাচ্ছে দ্রুত। রঞ্জন ভালো খেলছে ঠিকই, কিন্তু ও যেভাবে জ্বলে উঠতে চেয়েছিল তা এখনও পারেনি। অথচ এই সুযোগ সে নষ্ট করতে চায় না। সে জানে দু দলের সমর্থকদের নজর এখনও ওর ওপরেই আছে, তাই যা করার তা এখনই করতে হবে। রঞ্জন নিচে নেমে এলো, নিজেদের হাফ লাইনেরও নিচে। ঠিক সেই সময় ওদের গোলরক্ষক একটা বল পেয়ে ওর দিকে ছুঁড়ে দিল। রঞ্জন যেন অপেক্ষাতেই ছিল। বলটা ধরে নিয়েই দুলকি চালে এগিয়ে চলল সে। ওকে বাধা দিতে 3 জন খেলোয়াড় আসছে দেখে বলটা ঠেলে দিল সমরের দিকে। সঙ্গে সঙ্গে নিজে চলে গেল অপেক্ষাকৃত ফাঁকা জায়গায়। সমর বলটা নিয়ে কপা গিয়েই সেই ফাঁকা জায়গার দিকে কোনাকুনি বাড়িয়ে দিয়েই গোলের দিকে এগোতে লাগলো। রঞ্জন বলটা ধরে দুজনকে কাটিয়ে পেনাল্টি সীমানার কাছাকাছি এসেই সমরের মাথা লক্ষ্য করে লব করল। সমর হেড দিয়ে বলটা ভাসিয়ে দিল গোলের দিকে। চকিতে রঞ্জন ঘুরে গেল। ওর মুখ তখন নিজেদের গোলের দিকে। ওকে কেউ লক্ষ্য করেনি। সেই সুযোগটা নিল রঞ্জন। বলটা ওর কাছে ভেসে আসতেই ব্যাক ভলি করল। কেউ কিছু বোঝার আগে বলটা বুলেটের মতো ছুটে গিয়ে ঢুকে গেল গোলে। ব্যাপারটা কি হলো বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের। তারপর সারা মাঠ ফেটে পড়ল উল্লাসে। দলের খেলোয়াড়রা তখন রঞ্জনকে নিয়ে মেতে উঠেছে। আর ওদিকে যুবভারতীর গ্যালারি বাজি আর পটকার শব্দে গমগম করে উঠল। একটু পরেই খেলা শেষ হয়ে গেল। সে যে ফুরিয়ে যায়নি এ কথা প্রমাণ করে সব অপমান অবহেলার বদলা নিয়ে রঞ্জন সরকার ফিরে এলো সাজঘরে। মাথা নিচু করে সাজঘরে ঢুকে এক কোণে একটা চেয়ারে বসে পড়ল। কই সেরকম আনন্দ তো হচ্ছে না তার। সাজঘরে তাকে নিয়েই হইচই চলছে। কেউ একজন এসে ওর হাতে কোল্ড ড্রিঙ্কসের একটা বোতল ধরিয়ে দিয়ে গেল। হাত বাড়িয়ে নিল রঞ্জন, মুখে তুলল না। কীরকম যেন একটা কষ্ট, একটা চাপা বেদনা ওকে ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলছিল। এই হইচই, এই উল্লাস, এই অভিনন্দন ওর ভালো লাগছিল না। সাংবাদিকরা তখন কোচের সঙ্গে কথা বলছেন, ওর সঙ্গেও কথা বলতে চান ওরা। ওরা কি জিজ্ঞেস করবেন তাও জানা রঞ্জনের, কিন্তু ওদের সত্যি কথা তো বলতে পারবে না সে। স্বপনদাকে বলে পাশের ঘরে চলে গেল। 2 হাতে মুখ ঢেকে শুয়ে পড়ল একটা বেঞ্চিতে। রঞ্জন অবাক হয়ে অনুভব করল ওর 2 চোখ দিয়ে অঝরে জল ঝরছে। 15 বছরের সম্পর্ক ত্যাগ করে আজ সে এ ক্লাবে এলেও সব অপমান, সব অবহেলার বদলা নেবার মুহূর্তে রঞ্জন হেরে গেল নিজের কাছে। কেঁদে উঠল রঞ্জন। 2 হাতে মুখ ঢেকে কাঁদছে রঞ্জন সরকার। কাঁদছে, শুধু কাঁদছে। কিছুতেই সে নিজেকে সামলাতে পারছে না। পয়লা বৈশাখ বার পুজোয় তাকে না ডাকার অপমানে যে কষ্টটা দলা পাকিয়ে এতদিন ওর কণ্ঠার কাছে আটকে ছিল, আজ সেই কষ্ট, সেই জ্বালা চোখের জল হয়ে ভাসিয়ে নিয়ে গেল স্ট্রাইকার রঞ্জন সরকারকে।